দর্শক, এই সাইনবোর্ড বা এই ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমরা যে কাজের কথা বলছিলাম এর আগের ভিডিওতে, সেই কাজেরই শুরু। তো আজও সেই যথারীতি আমাদের স্বপন ভাইকে নিয়ে আসছে। আমরা আনুমানিক তো মাপ দেওয়াই আছে, এই জমি কিন্তু মাপ দেওয়া। হ্যাঁ, মাপ দেওয়া যাবে। আপনাদেরকে আমি শুকনার মৌসুমে দেখছিলাম যে একদম ইসের পিলার গাঁথা আছে, এই যে সিমেন্টের খুঁটি। সিমেন্টের খুঁটি আছে, ওদিকে ওই পানির নিচে আছে আর এদিকে এই পাশে আছে। হ্যাঁ। তো এটা আসলে মাপযোগের বিষয়টা আমরা এমনি এটা বুঝে নিতে পারবো। তো তারপরে আপনি যেহেতু সামনে আছেন, তো আমার মনে হয় যে আপনি যেটা বুঝাই দিবেন ওইটার ভিতরে আর কেউ কথা বলবেন, এখানে কেউ না, এটা আমাদের কাগজের জমি, কিনা জমি। আর দলিল পত্র তো আমি দেখছি, আমাদের ল্যান্ড সার্ভেয়ারদের দেখাইছি, ওই দলিল পত্র আমার কাছে ফটোকপি আছে। তো সব মিলে দর্শক, যে আমরা যে বলছিলাম ইউএসএ বাংলা এগ্রো এন্ড রিসোর্ট, সেই 15 বিঘার সীমানার মধ্যে এটি। আর আমরা স্বপন ভাই, তো আপনি জানেন যে আমরা কৃষি খামার করব, তো পাশাপাশি এখান থেকে একটা পুকুর করব। তো আমরা ভাবছি যে এই যে এখানে যে 15 বিঘার যে শেষ সীমানা, এখান থেকে 2-3 বিঘা জায়গা একটা পুকুর করব। আবার ভাবছিলাম যে ওই পাশটাই করবো, দেখেন এখন ওদিকে করলে ওটা বাড়ির একটু আড়ালের দিকে হয় মনে হয়, না ওইটা আড়ালের দিকে, দক্ষিণ পাশে হলে। আর ওই যে 21 বিঘার পরে ওই পাশে গিয়ে আমরা হয়তো ওটাতে এমনি কোল আছে, একটা কোল আছে ওখানে, আমি ওখানে মাছের চাষ অটোমেটিক্যালি করতে এখন পারি। বিসমিল্লাহ বিল্লাহ। আমরা এই মুহূর্তে ইউএসএ বাংলার, আমরা হয়তো আজকে দেশের যে অবস্থা, নাহলে অন্য কেউ আরো কাউকে নিয়ে আসতাম। এখন সমস্যা নেই, আমরা ভাই ব্রাদার মিলে এটা ই করছে। তো মনির ভাই অনেক কষ্ট করে গর্ত করছে, উনি গর্ত করার উস্তাদ। তো সেই গর্তে সবাই পা দিয়েন না। কিন্তু আমরা এই আমাদের এই সাইনবোর্ড বলি বা ব্যানার বলি, ইউএসএ বাংলা এগ্রো এন্ড রিসোর্ট, এটা স্বপন ভাইকে সাথে নিয়েই করছি। তো স্বপন ভাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে দেন ঢুকে। আচ্ছা, তো দর্শক, আমরা আরেকটি করব, আর সেখানে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমরা এখানে থাকবে তো নাকি না, আবার বাতাসে একটু খোসা দেন, একটু খোঁচা দেন। তো 2-1 দিনের ভিতরে আমরা অবশ্যই এখানে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করব, সেটা একেবারে 2-1 দিনের মধ্যে। তো সে পর্যন্ত আপনারা আমাদের দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। আর অনেকেই বলেন যে আসলে আমি কতটা পরিশ্রমী। তো আমি কতটা পরিশ্রমী সেটা এই যে যারা আমাকে দেখেন একেবারে কাছ থেকে, এই যে আমাদের মনির ভাই আছেন বা যে স্বপন ভাই আছেন, দেখেন আমি একটা কথা বলি, অনেকেই বলে যে, আমার এই এক কাছের ভাই আমাকে বলছে যে সৎ হওয়া এক জিনিস আর পরিশ্রম করা আরেক জিনিস। তো আসলে আমি সৎ হওয়ার যেমন চেষ্টা করছি জীবনে, একইভাবে কিন্তু পরিশ্রম করার চেষ্টা করেছি। না হলে আমার মতো এই মানুষটি এই যে এতদিন মূল মিডিয়ায় কাজ করে আসার পরে রোদ্রের ভিতরে আমি যেভাবে থাকি, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি এখনো সুস্থ আছি, ভালো আছি। আর কাজের কথা বলতে গেলে আমি কাজের প্রতি কেমন ডেডিকেটেড, সেটা হচ্ছে যে একেবারে ছোট একটা উদাহরণ দেই। তো আমি যখন, সমন ভাই, যখন বিয়ে করি, বুঝছেন, তো বিয়ে করতে গেছি, এখন কোনো কারণে আমার যে এখন যে ওয়াইফ, ওনার ফ্যামিলিতে প্রথম রাজি ছিল, পরে আর দিবে না। কেন দিবে না আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই। তো 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমার যে ওয়াইফ, আমার ওয়াইফ ওর কাজিনকে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে সে আমার সাথে আসতে চায়। তখন আমি আমার গার্ডিয়ানকে জানাইলাম যে আসলে এরকম হয়েছে, কি করব। আর আপনি জানেন যে আমি যেহেতু মিডিয়াতে ছিলাম, আমাদের দেশের যে মিডিয়ার যারা গ্ল্যামার দেখেন, বিশেষ করে সিনেমা আর গানের, এদের সাথে কিন্তু আমার চমৎকার সম্পর্ক ছিল, এখনো আছে, অনেকের সাথে যোগাযোগ হয়, কথা হয়। পাশাপাশি আমি কিন্তু রাজনীতিবিদদের অনেকে চিনতাম, কারণ আমি রাজনৈতিক টক শো করছি মিনিমাম 3 থেকে 4 বছর। এই যে লাইভ টক শো হয় না টেলিভিশন, এগুলো করতাম আমি। তো সেকেন্ড যেটা হয়েছে যে তখন আমার গার্জিয়ানকে জানানোর পর আমার গার্জিয়ান বললো যে তুমি অফিসে থাকো, আমার বাবা আর হচ্ছে আমার বড় ভাইয়ের ওয়াইফ এই টাঙ্গাইল শহর থেকে আমার ওয়াইফকে নিয়ে আসছে ঢাকায়। পরে এখান থেকে আমার বাসায় আসছে, দুপুরবেলা একসাথে খাইছি আমরা। খাওয়ার পরে আমার ওয়াইফকে নিয়ে গেছে আমার মামার বাসা আছে নারায়ণগঞ্জে, ওখানে। আর আপনি জানেন যে আমি কিন্তু বড় হয়েছি এই যে এই পাশে, একদম এখান থেকে হয়তো 10 থেকে 15 কিলো দূর হবে আমি যে গ্রামে বড় হয়েছি। তো ওখানকার আমাদের একজন করণিক স্যার ছিলেন, যিনি আমাকে স্কুলে পড়াইতেন, উনি ছিলেন হুজুর, বিয়ে পড়াইতেন, ওনার বাড়ি আবার আপনাদের মাদারীপুরে। তো উনাকে আমার মামা অনেকটা জোর করে নিয়ে গিয়েছেন। আমি এটা বলছি কেন, যে আমি কাজের প্রতি কেমন ডেডিকেটেড। অনেকেই মনে করে যে আমি মনে হয় যে শুধু ভিডিওতে কথা বলি, কাজ করতে জানি না। আসলে আমি আমার কাজটা কেমন দেখেন, ওদিনকে সেই বিয়ের দিনকে আমি সারাদিন অফিস করছি, আমার বাবা এবং আমার মামার পরামর্শে আমি সারাদিন অফিস করছি। অফিসে কাজ শেষ করে রাত 8টার পরে বের হইয়া এরপর আমি কিন্তু বিয়ে করতে গেছি। তো আমার কাছে কাজ আগে, চাপাবাজি আগে না, আগে কাজ আমার। আপনি খুব পরিশ্রম করেন, এটা তো আমরা দেখি না, এটা অনেকে মানে আমাকে দুইজন দিয়ে বলে আর কি। হ্যাঁ, সেকেন্ড একটা বিষয় উল্লেখ করি, ওদিনকে কিন্তু এই যে পরশুদিন রাত্রে
এই যে আপনাদের এই যে এই জমির কিছু টাকা বাকি ছিল, সেই টাকাটা নিয়ে আসার পরে আমি কিন্তু বাসায় যাওয়ার আগে আমার বাচ্চারা কেক কেটে ফেলছে। আমার ছেলের জন্মদিন ছিল, আমার বাচ্চারা একটু পরে ঘুমায়, কিন্তু আশেপাশে পোলাপানের সাথে চলে, তো ওই ছেলেগুলো আর কি ঘুমাইতে যাবে, তো যে কারণে ওরা আমার যাওয়ার আগে কেটে ফেলছে। এতে আমার একটু কষ্ট লাগলেও আমার কাছে মনে হচ্ছে আমার কাজটা আগে, বুঝছেন? তো স্বাভাবিক। এখন দূর থেকে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু এই কাজ করতে গেলে সব যে এই ক্ষেতকে আমি নিরাবো, না সেটা সবকিছুকে আমাকে করতে হবে। না, সেটা সম্ভব একটা না। প্রতিষ্ঠান দাঁড়াতে গেলে ম্যানেজমেন্টের ভূমিকা অনেক বড়, বড়। কারণ আপনি কিভাবে মানুষগুলো চালাবেন। অনেকে বিদেশে বলেন আপনারা কাজের লোক পান না, আমার 4-5 মাসের অভিজ্ঞতা হচ্ছে কাজের লোক চালাইতে গেলে নিজের যোগ্যতা লাগে, হ্যাঁ, যোগ্যতা লাগে, যে যোগ্যতা কাজের ছাড়া লোক চালাইতে কিভাবে পারবে না। কাজে লাগাইতে হয়। আপনারা হুম। বিদেশে মনে করেন যে আপনাদের অনেক টাকা আছে, আপনারা চালাইতে পারতেছেন না, টাকাই সব না। আগে আপনাকে বুঝতে হবে ওদেরকে, ওই কাজের লোকগুলোকে ধারণ করতে হবে যে কিভাবে তাদেরকে কাজটা আদায় করে নেবেন। আপনারা সেটাই বুঝেন না। তো না বোঝার কারণে কি হয়েছে, আমার কথা হচ্ছে যে আমরা এখানে কাজ করব, এটাকে লুক আফটার করলে তো এটা দাঁড়ায় যাবে। অবশ্যই। আমি কি ওই শেষে ধান কাটবো? না, সেটা আমি করবেন না, এই আপনি এটা পরিচালনা করতে হবে। পরিচালনা করতে হবে। হুম। কিন্তু অনেকে মনে করতেছে যে মনে হয় যে কারণ আমাকে নিজেই পালতে হবে। অবশ্যই আমি পালবো, কেউ না থাকলে আমি একটু খাবারের পানি দিতে পারি, আমি এটাকে সরায় বেঁধে দিতে পারি, এই তো। এই তো। তো স্বপন ভাই, ব্যক্তিগত অনেক কথাই বললাম, তো এবার চলেন, এবার কি ওই পাশে এটা লাগাই দিয়ে আসছেন, ওইটা দেখাবো। এটা হচ্ছে ইউএসএ বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট, আর ওই পাশে হচ্ছে ইটালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। আর ওই কাল বলছিলাম যে ভিডিওতে যে একজন আমাকে কমেন্টস করেছেন কেমন লোক চাই, আসলে যেই লোকটাকে চাই এখানে থাকবেন, সেই লোকটাকে অবশ্যই কৃষি কাজ বুঝতে হবে, গরু ছাগল ভেড়া পালনের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, গরুর দুধ দহন করতে হবে, বাজারে যেতে হবে, ফ্যামিলি নিয়ে এখানে থাকতে হবে, বাচ্চাদের পড়াশোনা করাতে হবে, এরকম লোক চাই। এরকম লোক হলে আপনারা যোগাযোগ করেন, আর বাকি ওখানে ওটা দেখাবো। তো স্বপন ভাই এই মুহূর্তে এখানে শেষ করছি, এরপরে ওদিকে যাবো ইনশাআল্লাহ। চলেন। স্বপন ভাই। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেটা 21 বিঘা, সেটা হচ্ছে ইটালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। তো এটা তো 21 বিঘা। তো আমরা মোটামুটি দেখলাম যে ওই যে ওই পর্যন্ত হয়তো আমাদের 15 বিঘা শেষ হবে, তারপরে আমাদের 21 বিঘা। 21 বিঘা। এখন এদিকে কত সীমানা বলেন তো? এদিকে ধরেন এই যে একটা পাট ক্ষেত দেখা যায়, এই পর্যন্ত ওই যে পাটগুলো না? হ্যাঁ। আচ্ছা। আর এই পাশ দিয়ে আমরা ওই টলার ছাড়াই ওদিকে যখন এটা শুকাবে তখন এটা ই করবো না। আর এই পাশে ওই কচুরি বানা। এই পাশে আর কি। আচ্ছা, এখন আমাদের পরিকল্পনা আমি একটু শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে যে ধরেন এই জায়গাটা তো ওই সামনে যেহেতু পুকুর হবে, তো আমরা যদি ঘর বাড়ি উঠাই এই জায়গাতে উঠালে ভালো হবে না? হ্যাঁ, ঠিক না? এই জায়গাতে উঠালে ভালো হবে। এগুলা ভাঙিয়া দেব, যদি ভাঙিয়া সরাই দিয়া এরপর এখানে মাটি উঠে এখানে যে আমরা কাজটা শুরু করি তাহলে ভালো হবে। কিন্তু ঝামেলা হচ্ছে ওই পানি না নামা পর্যন্ত আবার এখান থেকে গর্ত করে এখানে মাটি উঠালে বিষয়টা কেমন দেখা যাবে? ওই পানি তো ভাই নামবো, দেরি আছে। এই জায়গাটা গত, এই জায়গায় পুষ্কুনি উঠানোর জন্য যতটুকু লাগে অতটুকু আমরা ওখানে নিয়ে নিব। আর এই যে এটাতে একটু দেখলাম একটু বালি মাটির মতো, কি বোনা যায় বলেন তো এখন? এখানে তো এই যে দেখেন মরিচ গাছের গাছ আছে, গতবার যে বলছে এখানে সবসময় মরিচের চাষ হয় পুরো এলাকাটা। তাহলে এই জায়গাটা মরিচ বুনে দিই, দেন ফালাই না রেখা এটা শুরু করে দিই আর কি। এখানে যতটুকু ধান আছে ধানগুলো রাইখা বাকিগুলো শুরু করে দিই, দেন, বুঝছেন? আর ঘাস ওই পাশে দেই, ওই যখন আমরা হাত ধরছে ওই 15 বিঘা গাছ দেন। 15 বিঘায় সব ঘাস না, 15 বিঘার মানে ওই জায়গায়। আর এটা বলছেন ওই পাশের জমিটা আপনার? হ্যাঁ, পাশের দাও আমার। আচ্ছা, যদি প্রয়োজন হয় ওগুলো আমরা ব্যবহার করব বা আমরা নিব, সমস্যা নাই। তাহলে সেকেন্ড হচ্ছে যে দর্শক, আসলে কথা বলার জায়গা হচ্ছে এখন আমাদের কাজ যেহেতু শুরু, আমরা এখন এটা নিয়ে কাজ করব। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট, একই সাথে দুটা প্রজেক্ট। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা একই সাথে 36 বিঘা জমি নিয়ে দুটি প্রজেক্ট করছি। একটি হচ্ছে যে 15 বিঘা ইউএসএ বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট, আর এদিকে আছে 21 বিঘা ইটালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। তো এই রিসোর্টের একটু তাৎপর্য বলে আপনাদেরকে শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমরা যারা অর্গানিক খাবার খেতে চাই, আমরা যারা একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরতে চাই, তাদের জন্য এখানে সারাদিন থাকার মতো একটা ব্যবস্থা হবে। আপনারা আগের থেকেই ফোনে হোক, ফেসবুকে হোক কিংবা ওয়েবসাইটে হোক, আপনারা আগে বুকিং দিয়ে রাখবেন যে ওই দিনটার জন্য একটি বা দুটি ফ্যামিলি এখানে এসে থাকবেন। এখানে যেগুলো থাকবে, এখানে আপনাদের জন্য শুধুমাত্র সুন্দর 2-4টা বাথরুম থাকবে, বাকি সব হবে সন বন টিনের ঘর, যেখানে আপনারা সারাদিন আপনাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন। ইচ্ছা করলে এই যে দেখুন পানি, এখানে আপনারা মাছ ধরতে পারবেন। এই যে আমরা দিক দিয়ে আসছিলাম, যখন আপনারা পালেচার বাজার থেকে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে, তখন বাচ্চারা যে আনন্দ পাবে সেই আনন্দগুলো আমরা দেখতে চাই। মাছ ধরে এখানে রান্না করে খেতে পারবেন, চাইলে আপনি পালেচার বাজার থেকে মাছ কিনতে পারবেন, বা এদিকে যারা মাছ ধরছে তাদের থেকে মাছ নিয়ে আপনারা এখানে রান্না করে খেতে পারবেন। এখানে ডেকির পাড় থাকবে, এখানে আপনার ইচ্ছা করলে ধান
বেনে ভাত রান্না করতে পারবেন, পিঠা বানাতে পারবেন। এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আপনার সময় কাটাতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে যে যখন আস্তে আস্তে এখানে রিসোর্টের পরিমাণ বাড়বে আর আমাদের যে এলাকার ভাই বেড়াদারা যখন বেশি ভালোবাসা বেশি দিবে, আস্তে আস্তে এখানে অনেক খামার হবে, তখন হয়তো এখানে আবাসনের জন্য একটা সুন্দর জায়গা হবে। মানুষ তো কত কষ্ট করে থাইল্যান্ডে যায়, নেপালে যায়। তো সেই ঘুরতে আসা মানুষগুলো যদি এখানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, নিরাপদ বোধ করে, কিংবা এলাকার মানুষের সহযোগিতা পায়, আমরা পাই, তাহলে কিন্তু মানুষ এখানেও ঘুরতে আসবে, অবশ্যই আসবো। ঠিক না? তো সেই জন্য আমাদের পর্যটন খাত চিন্তা করলে দেখেন, এই যে মালদ্বীপ তো অনেক উন্নত রাষ্ট্র না, কিন্তু দেখেন বলিউডের তারকারা কোথায় যায়? মালদ্বীপে ঘুরতে যায়। তো ওনারা তো আমাদের দেশে আসার কথা ছিল, কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সি বিচ কক্সবাজার। সেখানে না গিয়ে তারা কোথায় যায়? মালদ্বীপে। কেউ যায় আপনার থাইল্যান্ডে, ওখানে তো সি বিচ, ওই সি বিচ গুলো কিন্তু খুব ছোট ছোট। অর্থাৎ আমাদের পর্যটন খাতকে উন্নত করতে হলে আমাদের প্রথম নিরাপত্তা দিতে হবে, মানুষ স্বাচ্ছন্দ্যে সেখানে যাতায়াত করবে, মানুষের সুযোগ সুবিধা দিতে হবে, তাহলেই ওই জায়গা যেমন উন্নত হবে, দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। সবার আগে এদের সহযোগিতা দরকার। এরা যদি আমাদের সহযোগিতা না করে, আমরা কিন্তু এখানে টিকতে পারবো না। আমরা তো করবো অবশ্যই। তো সবল ভাই ভালো থাকেন। কথা বলতে গেলে আমি সব বলি, আপনি তো কথা কমও বলেন আবার আসতেও বলেন, তো সব আমি বললাম। ভালো থাকেন। আমাদের যে যাত্রা শুরু হলো, এই আমরা আপনাকে আর খুব বেশি বিরক্ত করব না। এরপর আমরা এসে ওখানে ঘাস লাগাবো, আর এদিকে দেখি মরিচের কথা আলাপ করে ফাঁকা না রেখে মরিচ বুনে দিই। ঠিক আছে, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন।